আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাকাউন্টিং ফর লিজের 3 নাম্বার ক্লাস করব। এই চ্যাপ্টারটা বেশ জটিল, কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের ধাপে ধাপে বিষয়গুলো পরিষ্কার করে দিতে। যে আগের ক্লাস, প্রথম ক্লাসে আমরা শিখতে পারছিলাম যে এখানে একটা ছক তৈরি করতে হয়, যে আমরা যে ভাড়া নিব, ভাড়াটা কত দিব, সুদ কত দিব। দ্বিতীয় ক্লাসে শিখতে পারছিলাম ভাড়া যে নিব, নেওয়ার সঙ্গে সঙ্গে সুদও দিব, এটা জাবেদা কিভাবে করতে হবে। আমি কিভাবে ভাড়া নিছি, যে ভাড়া নিছে তার জাবেদা কি হবে, যে ভাড়া দিচ্ছে তার জাবেদা কি হবে, এইটা আমরা শিখতে পারছিলাম। আজকের ক্লাসে আমরা শিখবো হলো ভাড়াটা যদি অগ্রিম দেওয়া হয় সেক্ষেত্রে কি করতে হবে। এই 3টা অঙ্ক করলে, এই যে যেটা প্রথম দিন করলাম, এই 3টা অঙ্ক করলে 100% বেসিক শেষ। পরবর্তীতে ক্রিটিক্যাল অঙ্কগুলো সলভ দেখলে আপনারা পারবেন। লিমো কর্পোরেশন সাইন এ 10 year non-cancelable lease agreement to lease an equipment from IDLC। লিমো কর্পোরেশন 10 বছরের জন্য আইডিএলসি নামক প্রতিষ্ঠান থেকে ভাড়া নিছে। তাহলে মেয়াদ হলো 10 বছর, এন এর মান 10 বছর। এরপর বলছে দ্য ইনফরমেশন পার্টেন টু দিস লিজ আর অ্যাজ ফলো। এই লিজের কিছু তথ্য এখানে দেয়া আছে। প্রথম তথ্য, ইকুয়াল অ্যানুয়াল রেন্ট পেমেন্ট 90,000। ভাড়া, তারা বলছে ভাড়া হলো 90,000 টাকা। অ্যানুয়াল লিজ রেন্ট 90,000 টাকা অ্যাডভান্স। বিগিনিং, প্রশ্ন বলছে বিগিনিং অন January 1, 2012। কিস্তির টাকাটা জানুয়ারি 1-এ দিয়ে দিতে হবে। একেবারে যখন ভাড়া নিয়েছেন তখন অগ্রিম দিতে হবে। এই অগ্রিম থাকলে অঙ্ক চেঞ্জ হবে, হ্যাঁ, এটা মনে রাখবেন। আগের অঙ্কে, গতকালকের অঙ্ক, এই অঙ্কটাই করাইছি, এই শব্দটা শুধু ছিল না। এরপরে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট January 1, 2012, 5,50,000। মালিকের মতে এটার দাম আছে হলো 5,50,000 টাকা, ফেয়ার ভ্যালু। দ্য এস্টিমেটেড ইকোনমি লাইফ অফ ইকুইপমেন্ট 10 year, 10 বছর চলবে, উইথ আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু। এই 10,000 টাকা আপনার সেলভেজ ভ্যালু হইতে পারে, কিন্তু এই সেলভেজ ভ্যালু আনগ্যারান্টেড থাকলে আমাদের অঙ্কে আসবেন। লিমোস বোরোড রেট ইজ 12% পার ইয়ার। আপনার বা লিমো কোম্পানির সুদের হার 12%, আয়ের মান 12%। এখন আমাকে করতে বলছে প্রিপেয়ার দ্য অ্যামortization শিডিউল ফর ফার্স্ট 3 year ইন দ্য বুকস অফ লিমো। লিমো কোম্পানির পক্ষ থেকে তুমি ছক করে দেখাবা কিভাবে সুদ দিতে হবে, কিভাবে আসল দিতে হবে। এরপর শো দ্য জার্নাল এন্ট্রিজ 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টি। দুজনের পক্ষ থেকেই জাবেদা করে দেখাতে হবে। আচ্ছা, আগে কিস্তির ঘর করব। কিস্তির ঘর করার আগে 5টা তথ্য এখানে দেওয়া আছে, কিন্তু 5টা তথ্য দেওয়া থাকলে এই টাকাটাকে আমরা মেনে নিব না। আমরা যাচাই করে দেখব যে তারা যে 5,50,000 দাম ধরতেছে, আমি যে 90,000 টাকা 10 বছর কিস্তি দেই 12% সুদে, 5,50,000 টাকা হয় কিনা, এটা আমাকে যাচাই করে দেখতে হবে, ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং 1, আমরা সূত্র লিখবো। ওয়ার্কিং 1 লিখে সূত্র লিখবো। সূত্র হলো পিভি 1 - 1 1 1 প্লাস r⁴n। আর বা আই, এখানে আই দিলে চলবে। আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম যদি বিগিনিং বলে তাহলে এই জায়গায় একটা লেজ হবে। যেহেতু অঙ্ক পড়ার পর আমরা বুঝতে পারছি এটা বিগিনিং এর অঙ্ক, প্রশ্নে বলে দিছে, সো লেজ আমি দিয়ে দিলাম। কথা শোনা যাচ্ছে? এর মান প্রশ্নে দেওয়া আছে। এ বলতে অ্যানুয়াল লিজ রেন্ট বুঝাচ্ছি আমি, 90,000।
আয়ের মান 12% মানে 0.12, এন এর মান 10 বছর, আয়ের মান 12%। ক্যালকুলেশনটা আমি আর দেখাইলাম না, কারণ গত 2 দিনে এইটা ক্যালকুলেশন দেখাইছি, আজকে আর দেখাবো না, আপনারা নিজেরা করবেন। অর্থাৎ ওনারা যেটা বলতেছে যে 90,000 টাকা ভাড়া দিতে হবে 12% সুদে, সেই মত অনুযায়ী আমার কিন্তু সম্পদের দাম ধরতে পড়তেছে 5,59,542 টাকা। এটা আমি ক্যালকুলেশন করে বের করলাম, কারণ আমি যদি ব্যাংকে থেকে লোন নেই, 90,000 টাকা যদি কিস্তি দিতে হয় 12% সুদে, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লোন দিবে হলো 5,59,70,542 টাকা। তাহলে আর কি আমাদের ফেয়ার ভ্যালুটা বের করে নিতে হবে সবসময়। স্টেপ 1 শেষ। এখন আমার ছক করতে হবে। ছকের মাঝে আমি 6টা ঘর দিয়ে করাই আপনাদের সবসময়। আজকে কিন্তু বিগিনিং এর ছক, লিমোর করতেছি, যে ভাড়া নিছে ভাড়াটিয়ান করতেছি, ইয়ার লিখবো, ইয়ার লিখে 1/1/2012 লিখবো, যেহেতু বিগিনিং এই জন্য 1 তারিখ থেকে অঙ্কটা শুরু করতে হবে। বিগিনিং ব্যালেন্স বছরের শুরুতে 5,69,542 টাকা ছিল। এরপর আপনাকে সুদ দিতে হয়েছে, ইন্টারেস্ট দিতে হয়েছে হলো আপনার, কিস্তি দিতে হয়েছে, অ্যানুয়াল লিজ রেন্ট 90,000 টাকা কিস্তি দিতে হয়েছে। সুদ, ইন্টারেস্ট, প্রথমে যেদিন আমি এই টাকা ঋণ নিছি ওই দিন 90,000 টাকা কিস্তি দিতেছে, কারণ কি অ্যাডভান্স, বিগিনিং, বছরের শুরুতে কিস্তি দিতে হয়। এখন ইন্টারেস্টটা আমার সেদিন দিতে হয়নি, কারণ যেদিন ঋণ নিলাম এদিনকে আর সুদ দিব, আজকে ঋণ নিচ্ছে আজকে সুদ দিব না, কিস্তি একটা দিয়ে দিতে হয়েছে। পরে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট 3 - 4, এটা থেকে বাদ দিলাম, 90,000 থাকলো। এন্ডিং ব্যালেন্স, এটা থেকে এটা বাদ দিলাম, এন্ডিং ব্যালেন্স বেরিয়ে আসলো 4,79,542 টাকা। এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। 1/1/2013 সালে নিয়ে আসতে হবে। 90,000 টাকা তো আমাকে সুদ দিতেই হবে, এই ভাড়া দিতে হবে, এই টাকাটার উপর সুদ দিতে হবে। 2 নাম্বার ঘরের উপর 12% সুদ দিতে হবে। প্রথম বিগিনিং এর অঙ্কে প্রথম বছর দিতে হবে না, সুদের পরিমাণ আসবে এই বিগিনিং দেওয়া থাকলে, জানুয়ারি 1 দেওয়া থাকলে আমাকে এইভাবে অঙ্কটা করতে হবে, প্রথম বছর এভাবে লিখতে হবে। এখন সুদের পরিমাণ আসবে 57,545 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, থাকলো 32,455 টাকা। এটা থেকে এটা বাদ দিলাম, আবার এটা আমার এখানে লিখতে হবে 1/1/2000, নব্বই হাজার, এটার উপর সুদ, সুদ হলো, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তারা 3 বছরে দেখাইতে বলছিল, 12, 13, 14 দেখানো শেষ। আপনি চাইলে আরো
3 না 5 বছরে দেখাতে পারবেন, যে সিস্টেম আমি শিখিয়ে দিছি। 1 তারিখ কিস্তি দিতে হবে, মনে রাখবেন 1 তারিখ কিস্তি দিতে হবে, এই জন্য এইভাবে অঙ্কটা হয়েছে। এখন আমি চলে যাচ্ছি জার্নালে। এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট করতে বলছিল, 1 নাম্বার রিকোয়ারমেন্ট করছি। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছি জাবেদা তৈরি করো। জাবেদা আমি 2 কোম্পানির করব, লিমোটটাও করব আর আইডিয়াসিটাও করব। জাবেদা করার সময় প্রথমে একটা জাবেদা দিতে হবে, আমরা জানি। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে বলুন, বলেন কোয়েশ্চেন কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার এই যে স্যার আপনি যেটা ওয়ার্কিং করছেন না স্যার, অনেক বইতে দেখছি ওয়ার্কিং করে নাই। এটা কি ওয়ার্কিং না করলে সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে, ওয়ার্কিং করতে হবে, সব সব ক্ষেত্রে ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, স্যার যারা করে নাই সেখানে একটু, তারা হয়তো নোট করে দিছে, কিন্তু সেই নোটে চলবে না। আপনার বাস্তবে বুঝতে হবে কেন করতেছি। আপনি যদি ওয়ার্কিং না করেন, ধরেন ওয়ার্কিং করলেন না, 5 লক্ষ টাকা আপনার কাজ দিয়ে একটা, যদি ওয়ার্কিং করার দরকার নেই, 5,50,000 এখানে ধরবেন, যেহেতু ওয়ার্কিং লাগতেছে না। 5,50,000 ধরবেন, 90,000 টাকা আর ইন্টারেস্ট দিয়ে অঙ্কটা 10 বছর করবেন, করার পরে শেষে দিয়ে আর মিলবে না। কারণ কি মিলবে না? 5,50,000 টাকা ঋণ নিছেন, 90,000 টাকা সে কিস্তি নেয়, সুদে আসলে নিতে থাকে, এবং করতে করতে এক সময় তো সে 0 টাকা হয়ে যাওয়ার কথা। 0 টাকা হবে, হবে কারণ 5,50,000 থেকে মাইনাস করতে হবে। কিন্তু এটা তো আন্তাজি বসাই দিছে। আমি আরো সহজে বুঝাই। ধরেন আপনি 2 লাখ টাকা ঋণ নিছেন, এখন এরকম সূত্র দিয়ে বের করছেন যে এটা থেকে 3 বছরে টাকা দিতে হবে, প্রতি বছরে আপনার 60,000 টাকা সুদে আসলে। হ্যাঁ, বা আপনার 70,000 টাকা সুদে আসলে 70,000 করে দিতে হবে, এটা সূত্র দিয়ে বের করছেন। তাহলে অঙ্ক যদি আপনি করেন, ক্যালকুলেশন শেষে 0 হবে। কারণ আন্তাজি এই কিস্তির পরিমাণ দেওয়া, আর এই টাকাটা একটা আন্তাজি একটা অ্যামাউন্ট দিয়ে দিল। ধরেন 5 লাখ, ধরেন 5 লাখ টাকা দিল, আপনার ঋণের কিস্তি হলো 70,000। তখন কিন্তু আপনি ক্যালকুলেশন করে মিলাতে পারবেন না, ছকটা মিলবে না। আর আপনাকে কি করতে হবে, সোজা কথা, প্রতি ক্ষেত্রেই করতে হবে। আর যে মন চায় আপনি না করলেও হবে, ঠিক আছে। আপনি মন চাইলে আপনি ওই বই ফলো করেন। আমি যেটা ফলো করতেছি এটা কমার্স পাবলিকেশন। হ্যাঁ, ওইখানে এভাবে করা আছে, এবং আমি সেটার প্রেক্ষিতে যুক্তিও দেখাইছি কেন। এখন জাবেদা করব। জাবেদা করতে গেলে লিমো কোম্পানি কি করলো, লিজ, কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কথা শোনা গেলে একটু কষ্ট করে ওকে লিখে দেয়। আচ্ছা, এখন আমরা জাবেদা করতে গেছি। আর লিমো কোম্পানি জিনিস কিনছে, কিনলে তাকে জাবেদা দিতে হয়, বা জিনিস আপনার পাইছে, পাইলে জাবেদা দিতে হয় একটা। কি জাবেদা দিতে হয়? লিজ অ্যাসেটস, যে জিনিসটা পাইলো সেটা ডেবিট। আর সে যেহেতু সে টাকা দেয় নাই, তাহলে অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট হবে, দায় সৃষ্টি হবে। আর যে বিক্রি করলো, যে দিল, তার দেনাদার সৃষ্টি হবে, আর সম্পদ চলে যাবে। এই জাবেদা দিতে হবে প্রথম বছরই, 1 তারিখে, 1/1/2012 সালে। সে দিবে হলো লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ। আমি যেটা বলছি এটা লিখতে হবে, আমি সংক্ষেপে লিখে দিলাম। আর লিজ লাইবিলিটি লিখবেন, ঠিক আছে। টাকার পরিমাণ, লিমো যে, লিমোর অনুযায়ী সে যে সম্পদ পাইছে, সেই সম্পদের মূল্য হলো এটা। আর আইডিএলসি, তার তো কিনা পড়ছে হয়তো বা এরকম
সে বেশি দাম দিয়ে ভাড়া নিতেছে, তার কেনা হলো কম দামে, সে ভাড়া নিতেছে বেশি, হইতে পারে না? সে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা লিখবো লিজ রিসিভেবল। লিজ রিসিভেবল ডেবিট। আর তার কি চলে গেল? ইকুইপমেন্ট চলে গেল, ইকুইপমেন্ট বা সেলস ক্রেডিট দিব। কত টাকা? 5,50,000 টাকা দামের জিনিস। এই লোক 5,50,000 টাকা দামের জিনিসের যে ভাড়া 90,000 জায়গায় 1.5 লাখ ধরে, তা আমরা যদি 12% সুদ ধরে নেই, তো সেইটা হিসাবে তো মিলাতে পারবো না, ভাড়া তো বেশি করতে পারে। এই জন্য আমাদের সব সময় এটা বের করে নিতে হবে, ফেয়ার ভ্যালুটা যে লোক ভাড়া নিছে তার হিসাবে। এখন বিগিনিং এর অঙ্কের ক্ষেত্রে একটা জাবেদা বাড়তি হবে, কারণ কি কিস্তি দিতেছে, যেদিন কিনলো ওই দিনে একটা কিস্তি দিতে হয়েছে। লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। কয় টাকার কিস্তি? 90,000 টাকার কিস্তি। এই লোক কিস্তি পেয়ে গেল, ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট 90,000 টাকা। কিন্তু ইন্ডিকের ক্ষেত্রে এই জাবেদা দিতে হয় না, যেহেতু কিস্তি নাই। এখন অবচয় এক এক বছর চলে গেল, অবচয়ের জাবেদা দিব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় ধরার জন্য সূত্র আছে আমাদের, ওয়ার্কিং করে নিব। কস্ট মাইনাস এসবি বাই লাইফ। কস্ট হলো এই টাকাটা, এসবি নাই 0, লাইফ হলো 10 বছর, অর্থাৎ এটাকে 10 দিয়ে ভাগ করলে যা আসে 5, 6, 9, 5, 4, 2, এটাকে 10 ভাগ করলাম, তাহলে আসলো 56,954 টাকা। 56,954 টাকা। যেহেতু এই লুক ব্যবহার করে নাই, তার কোনো অবচয় হবে না, এই অবচয়ের জাবেদা দিতে হবে না। এইগুলোর জাবেদা কিন্তু প্রতিটা ব্যাখ্যায় তো টু রেকর্ড দিয়ে লিখে দিবেন, যা করছেন এটা লিখে দিবেন, টু রেকর্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এরকম। এখন বছর শেষ, বছর শেষে আমরা কিন্তু বছর শেষে হিসাব করি, জানুয়ারি 1 তারিখ আমাদের হিসাব হয় না, আমাদের হিসাব হয় কি ডিসেম্বর 31 তারিখ। ডিসেম্বর 31 তারিখ চলে আসলো, ডিসেম্বর 31 তারিখ আসাতে আমাকে এই সারা বছর যে আমি একটা ঋণ নিয়ে, ঘাড়ে ঋণ নিয়ে বসে আছি 5 লাখ সামথিং টাকার, এই ঋণের সুদ দিতে হবে আমাকে। আর ঋণের যদি সুদ দিতে হয়, সুদের জাবেদা দিতে হবে। সুদের জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কেন পেয়েবল? সুদের টাকাটা কিন্তু একদিন পরে দিতে হবে, জানুয়ারির মাসের 1 তারিখে, কিন্তু সুদটা তো জানুয়ারি মাসের না, 12 সালের সুদ। ঋণ নিছেন 12 সালে, তো ঋণের সুদও তো 12 সালে হিসাব করতে হবে। তাহলে 12 সালের সুদ, এই সারা বছর যে কাজ করছেন সেই সারা বছরের সুদ কত টাকা? সারা বছরের সুদ হলো এই টাকাটা, 57,545 টাকা। 57,545 টাকা। এখন আপনি বলবেন স্যার এটা তো 13 সাল লেখা, আপনি তো স্যার সুদটা ধরতেছেন 12 সালের অঙ্কে। আমি 13 সাল লিখছি না পারতে, কারণ কি আমাকে কিস্তিটা দিতে হয় 13 সালের 1 তারিখে, কিন্তু সুদটা গত বছরের সুদটা আমি একদিন পরে দিই প্রশ্নে বলা, যেহেতু এই সুদটা হলো 12 সালের, কিন্তু দেই কত সালে? 13 সালের 1 তারিখে, একদিন পরে দেই, এই জন্য অন্য সালে চলে গেছে। জাবেদায় সুদ বকেয়া হয়ে গেছে গত বছরেই, তো বকেয়া সুদের জাবেদা আমাকে দিতে হবে। তো তারও তো সুদ বকেয়া হয়েছে। এখন সে তো সুদ এইভাবে হিসাব করে না, সে তো তার দামের উপর হিসাব করবে, আপনি তো এটার উপর হিসাব করছেন, সে হলো এটার উপর হিসাব করবে। তো তার সুদের জাবেদা হবে ইন্টারেস্ট রিসিভেবল, এটা এরকম, তার যেরকম খরচ তার জন্য এটা আয়, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। টাকা কি এই ছক দিয়ে আপনি করতে পারেন, এই জায়গায় 5,50,000 ধরে ধরে করতে পারেন। আর আমি কি করব? শর্টকাট নিয়মে করে ফেলবো।
আমি আর ছক করতে যাব না। যেমন আমি মনে মনে ভাবতেছি এখানে 5,50,000, এখানে 90, 5,50,000 থেকে 90 বাদ দিলাম, এখানে 90 বাদ দিলাম, একটা টাকা থাকলো, ওই টাকাটা মনে মনে এখানে নিয়ে আসলাম, ওইটার উপর মনে মনে 12% ধরলাম, তাহলে আমার যা আসে সেটা লিখে দিলাম। আপনি যদি না বুঝে থাকেন তাহলে এরকম একটা শখ করবেন, কার জন্য লিমো না, আইডিএলসি একটা শখ করবেন, শখ করে এই টাকাটা সুদ যা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন, 12% সুদ, 55,200। জাবেদা শেষ। কারো কোনো কি কোয়েশ্চেন আসতে থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। আমি অঙ্ক কিন্তু এখনো শেষ করি নাই, আমি এর পরের বছরটাও শিখাবো। এখানে 12 সালটা করতে বলছে, আমি 13 সালেরটা করে দেখাবো। 13 সালটা শিখতে হবে আপনাকে, এই জন্য করাচ্ছি। এই হলো আমাদের বিগিনিং এর অঙ্কে অনেক ঝামেলা যাবে তাতে। এখন 1 বছর শেষ, 13 সালে আমরা পৌঁছে গেছি। এখানে 2 বছরে করতে বলছে, ধরে নেন 12 এবং 13। 13 সাল করতে গেলে এই জাবেদা তো আমার প্রয়োজন নাই, কারণ কি আমি তো আর নতুন করে কিনতেছি না, তাহলে এই জাবেদা দিব না, আমি একবারে দিতে হয়, এই জাবেদার দরকার নাই। 13 সালের জন্য এই জাবেদার দরকার নাই, তাহলে 13 সালের জন্য এই 3টা জাবেদার দরকার আছে। 13 সালের জন্য এই 3টা জাবেদার দরকার আছে। এই 13 সালের জন্য 3টা জাবেদার দরকার আছে। 13 সালের 1 তারিখ, চলে গেলাম 13 সালের 1 তারিখে। 13 সালের 1 তারিখে আমি 90,000 টাকা তাকে বুঝাই দিছি, আমার পকেট থেকে 90,000 চলে গেছে। লিজ বাবদ গেছে এই টাকাটা, এটা হলো ক্যাশ। এই এই ঘরটা ক্যাশ, মনে রাখবেন, এটা হলো ক্যাশের ঘর। এটা হলো এইটা হলো আপনার ইন্টারেস্টের ঘর। এটা হলো লিজ লাইবিলিটির ঘর। তা লিজ লাইবিলিটি আছে 32,000 সামথিং, ইন্টারেস্ট বাবদ আমাকে দিতে হয়েছে 57,545 টাকা। গত বছরের ইন্টারেস্ট বাবদ 57,000 এত দিছি, এই সুদটা কিন্তু গত বছরের, আর এই টাকাটা আসল লিজ লাইবিলিটি দিছি। গত বছরের সুদ মানে এই সুদটা দিছি, এই যে 12 সালে যেখানে যাবে দিছিলাম, ইন্টারেস্ট পেবলের টাকা পরিশোধ করছি, ইন্টারেস্ট পেবল গত বছরের সুদ দিছি দেখে ইন্টারেস্ট পেবল ডেবিট, লিজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 13 সালের 1 তারিখে এই জাবেদা দিতে হবে। তাহলে তারও তো তাহলে এই 13 সালের 1 তারিখে একটা জাবেদা হবে। সে নগদ টাকা তার পকেটে আসছে হলো 90,000, লিজ রিসিভেবল বাবদ সে এখানে যে টাকাটা আছে সেই টাকাটা আসবে। ওই টাকাটা তো আমরা পড়ি নাই চোখে, এই জন্য আপাতত দেখাইতে পারতেছি না। ক্যাশ, ক্যাশ হলো 90,000, লিজ রিসিভেবল আর হলো ইন্টারেস্ট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল এই যে 55,200, এই যে গত বছরেরটা। এখন 90 থেকে 55,200 যদি বাদ দেন তাহলে তো কত থাকে, 804। তাহলে আপনার এখানে যদি 34,800, এটা থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 13 সালে এই জাবেদা, প্রথম জাবেদা চেঞ্জ হয়ে গেল। ডিপ্রিসিয়েশনের কোনো পরিবর্তন নাই, আগে যা ছিল, যে টাকা ছিল সেই টাকা। 10 বছরের যদি অঙ্ক করতে বলে, 10 বছরে একই জাবেদা হবে, একই টাকা হবে, কোনো পরিবর্তন নাই। ইন্টারেস্ট, 13 সালের ইন্টারেস্ট হলো এইটা, 14 সালের 1 তারিখে যেটা দিলাম সেটা হলো 13 সালের ইন্টারেস্ট। তার জন্য তাহলে এই যে যারা দিতে হবে, তার ইন্টারেস্টটা এখানে যেটা হবে এই টাকাটা লিখতে হবে। এটা আমরা ছক করে নিয়ে, যেহেতু ছক করতে হবে আপনাকে, ছক করে এখানে টাকাটা বসাবেন, ছক করে এখানে যে টাকাটা আসে এটা এখানে বসাবেন। ওটা আমি ইচ্ছা করলে করে নিতে পারি। কিভাবে করব, 5,50,000 মাইনাস 90,000 মাইনাস 34,800
আসলগুলো বাদ দিলাম, 12% করে ফেললাম। কত আসে দেখি। 5,50,000 90,000 মাইনাস 34,800, 51,024 টাকা। এটা আমি মনে মনে করে ফেলছি, আপনি ইচ্ছা হলে ঘর করে এখানে করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের 3 ক্লাসে লিজের 100% বেসিক দিয়ে দিছি। এখন আমরা ক্রিটিক্যাল অঙ্ক নেক্সট ক্লাসে যাব। আপনারা এই 3টা ক্লাস, আজকে প্রশ্ন নিব না, আপনারা এই 3টা ক্লাস খুব ভালো করে দেখবেন। এই 3টা ক্লাসে কিন্তু লিজের যাবতীয় করায় ফেলছি, বেসিক শেষ। লিজের বিগিনিং হলে কি হবে, এন্ডিং হলে কি হবে, মালিকের যাবে কি, লিজ যে নিল তার যাবে কি, হ্যাঁ, যে ভাড়াটিয়ার যাবে কি, প্রথম বছরে কি পরিবর্তন হয়, দ্বিতীয় বছরে কি পরিবর্তন হয়, তৃতীয় বছর থেকে আর কোনো ঝামেলা নাই, 3 নম্বর বছরে এইগুলাই হবে, 4 নম্বর বছরে এইটাই হবে, 5 নম্বর বছরে এইটাই হবে, কোনো নতুন কিছু পরিবর্তন নাই। 1 নম্বর বছর আর 2 নম্বর বছরে কিছু তফাৎ আছে। দ্বিতীয় বছর থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব বছরে এই 2টা চাপে দেয় হবে। হ্যাঁ, ক্লাস কে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।